স্কারবোরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনে কারা কারা আপনার ভোট চায় এ বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেছে, তাই না? প্রধান তিনটি রাজনৈতিক দল, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি এবং এনডিপি, মানে প্রভিন্সিয়াল তিনটি পার্টি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। চূড়ান্ত প্রার্থী কারা ঘোষণা করে দিয়েছে। ফলে আমরা জানি যে কারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আমাদের ভোট নেওয়ার জন্যে এবং কারা এই প্রভিন্সিয়াল পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব করতে চান। দর্শক, নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে বিবেচনা করবেন, বিবেচনা করে ভোট দেবেন। আমি বরাবরই বলি, আবেগ তাড়িত হয়ে নয়, যোগ্যতা বিচার করে দক্ষ লোককে প্রভিন্সিয়াল পার্লামেন্টে কিংবা সিটি কাউন্সিলে পাঠানো দরকার এবং নিশ্চয়ই আমরা সেটি বিবেচনায় রাখব। যাই হোক, স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনকে ঘিরে নানা রকম নাটকীয় ঘটনা ঘটছে। অনেক ঘটনা ঘটছে একেবারে পর্দায়, বড় পর্দায় সিনেমার মতো, আর অনেক ঘটনা ঘটছে পর্দার অন্তরালে। তো আমরা সেই সব কিছু বিষয়ের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে অন্টারিও লেবার পার্টির নমিনেশন ভোটে অনেক কিছু ঘটেছে, সেগুলো পুরনো বিষয়। বাট আহসান আল হাফিজ অন্টারিও লেবার পার্টির ঘোষিত প্রার্থী, তিনি পুরো নির্বাচনী এলাকায় এখন ভোট চেয়ে বেড়াচ্ছেন। অন্টারিও এনডিপি তাদের প্রার্থী হিসাবে ফাতেমা সাবানকে মনোনয়ন দিয়েছে এবং ফাতেমা সাবান নীরবে কাজ করে যাচ্ছেন ভোটের মাঠে। সর্বশেষ গত 9 জুলাই ভোটের মাধ্যমে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসাবে চূড়ান্ত হয়েছেন। ইন্টারেস্টিং হচ্ছে, ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ কনজারভেটিভ পার্টির প্রার্থী হবার আগেই তিনি সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছেন এবং তার উপর সাঁড়াশি আক্রমণ চালাতে শুরু করেছে লিবারেল পার্টি, অন্টারিও লিবারেল পার্টি। দর্শক, সেই জায়গাটায় যাচ্ছি। তার আগে একটু কনজারভেটিভ পার্টির এই যে অন্টারিও কনজারভেটিভ পার্টির এই যে নির্বাচন এবং ডক্টর এস এম নুরুল্লাহ তরুণের বিজয়ী হয়ে আসা, সেই জায়গাটায় কয়েকটি তথ্য আমার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছে, আপনাদের কাছে একটু শেয়ার করি। সাধারণত এই ধরনের নির্বাচনে তারা আনুষ্ঠানিকভাবে ভোটের সংখ্যা প্রকাশ করে না, তবে নানা সূত্রে যেহেতু প্রার্থীরা সেখানে থাকেন, প্রার্থীদের প্রতিনিধিরা সেখানে থাকে, সেই জায়গা থেকে ভোটের পরিমাণটা কে কত ভোট পেয়েছে সেই সংখ্যাগুলো বেরিয়ে আসে। বাঙালি কমিউনিটির সিনিয়র সাংবাদিক নজরুল মিন্টু, তিনি বেসরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে অন্টারিও কনজারভেটিভ পার্টি, অন্টারিও পিসির যে নমিনেশন ইলেকশনটি হয়েছে, এখানে ভোটার সংখ্যা ছিল 1915। তার মধ্যে ভোট দিতে গিয়েছে মাত্র 822 জন। অর্ধেকেরও বেশি সংখ্যক ভোটার সেখানে ভোট দিতে যায়নি। কেন ভোট দিতে যায়নি সে প্রশ্নটা আমরা করতেই পারি। অন্টারিও পিসি চাইলে তার ব্যাখ্যা দিতে পারে, নাও ব্যাখ্যা দিতে পারে, আবার এটাও বলতে পারে যে না, এমনিতে কানাডাতে ভোট দিতে যায় না, হোয়াট এভার ম্যাবি। কিন্তু 1915 জনের মধ্যে মাত্র 822 জন ভোট দিতে গিয়েছিলেন এবং এই 822 জনের মধ্যে 627টি ভোট পেয়েছে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ, আর তার প্রতিদ্বন্দ্বী আয়েশা সর্দার, তিনি পেয়েছেন 189। আরও একজন দাঁড়িয়েছিলেন সিজান, আমি তার ভোটের সংখ্যাটা আর টুকে রাখিনি। ডক্টর এস এম নুরুল্লাহ তরুণের এই ভোটের সংখ্যা এবং টোটাল নির্বাচন নিয়ে নজরুল মিন্টু ফেসবুকে যে একটি বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণ আমাদের সাংবাদিক জয়ন্ত বণিক একটি প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন সেখানে কমেন্টে, এবং তিনি আরেকটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটি হচ্ছে যে এই যে 1915 জন ভোটারের মধ্যে মাত্র 822 জন ভোট দিল এবং কয়েকটি ভোট বাতিল হয়েছে, তার মানে প্রায় 1080-84 জনের মতো মানে ভোটার সেখানে ভোট কেন্দ্রে অনুপস্থিত ছিলেন। জয়ন্ত বণিকের প্রশ্ন হচ্ছে যে এই ভোটাররা কি মোর্শেদ নিজামের ভোটার? মোর্শেদ নিজাম নির্বাচনী প্রক্রিয়া থেকে শেষ মুহূর্তে বাদ পড়ে গেছেন বলে কি তারা ভোট দিতে যাননি? দর্শক, এটা একটি খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। টরন্টো স্টার এই বিষয়টি নিয়ে একটা রিপোর্ট করতে গিয়ে তারা বলেছেন যে মোর্শেদ নিজাম মানে ব্যালট পেপার থেকে মিস্ট্রিয়াসলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, মানে রহস্যজনকভাবে মোর্শেদ নিজামকে ব্যালট পেপার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। টরন্টো স্টার অন্টারিও কনজারভেটিভ পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল যে কী কারণে মোর্শেদ নিজাম মানে তার ক্যান্ডিডেসি বাতিল হলো। অন্টারিও কনজারভেটিভ পার্টি এ ব্যাপারে কোনো মতামত দিতে রাজি হয়নি, অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে যে তারা কোনো ব্যাখ্যা দেবে না।
এমনকি তারা ইমেইলে যে তার নামটি ব্যালট পেপারে থাকবে না, অন্টারিও কনজারভেটিভ পার্টি যেটি ইমেল করে জানিয়েছে, সেখানেও কোনো কারণ তারা জানায়নি। টরন্টো স্টার মোর্শেদ নিজামের ক্যাম্পেইনের সঙ্গেও যোগাযোগ করেছিল, কিন্তু মোর্শেদ নিজামের ক্যাম্পেইন থেকেও তারা কোনো উত্তর পায়নি। ফলে মোর্শেদ নিজাম কেন বাদ পড়ে গেল সেটি একটা অপরিষ্কার থেকে গেল। যদিও কমিউনিটিতে নানা রকম গুঞ্জন আছে, আমরা সেই গুঞ্জনে কান দেব না, আমরা অফিসিয়াল তথ্যটাই জানার চেষ্টা যদি থাকে সেটিই বলবো। এবং টরন্টো স্টারের মতো একটি প্রভাবশালী মেইনস্ট্রিম পত্রিকাও যখন অন্টারিও পিসির সঙ্গে যোগাযোগ করার পর তারা কোনো মতামত জানাতে অস্বীকৃতি জানিয়েছে, কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে, তখন আমরা আপাতত টরন্টো স্টারের যে কমেন্ট যে মিস্ট্রিয়াস কারণে মিস্ট্রিয়াসলি হি ওয়াজ ড্রপড আউট, রহস্যজনক কারণে তিনি বাদ পড়ে গেছেন, সেই জায়গাটাই থাকলাম। রহস্যের জায়গায় থাকুক। কিন্তু জয়ন্ত বণিকের যে প্রশ্নটি যে 1084 জনের মতো যারা ভোট দিতে যাননি, তাদের মধ্যে কতজন মোর্শেদ নিজামের সমর্থক ছিলেন? যাই হোক, একেবারে সংখ্যালঘু ভোটারের ভোটে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ কনজারভেটিভ পার্টির মনোনয়ন নিয়ে ভোটের মাঠে এসেছেন। কিন্তু নাটকটা হচ্ছে অন্য জায়গায়। যখন এই নির্বাচনটি চলছিল, ড্যানফোর্থ অ্যান্ড বার্টসমাউন্টের সেখানে একটি বন্ধ হয়ে যাওয়া চাইনিজ শপিং মলের সেই ভবনটিতে যখন ভোট চলছিল, ঠিক সেই সময় অন্টারিও লিবারেল পার্টি আমি শব্দটাকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট অন্টারিও লিবারেল পার্টি এক ধরনের একটা শয়তানি সেখানে করেছে। শয়তানিটা কীরকম? তারা একটা ট্রাকে ডিজিটাল বিলবোর্ড বসিয়ে সেটি ঠিক যেখানে ভোট হচ্ছে, কনজারভেটিভ পার্টির সমর্থকরা ভোটাররা যেখানে ভোট দিতে গেছেন তার ঠিক পাশে, অন্য পাশে একটা পার্কিং লটে তারা সেটিকে পার্ক করে রেখেছে। এবং সেইখানে কতগুলো সাইন, মানে কতগুলো স্লোগান সেখানে বারবার সেগুলো দেখানো হচ্ছিল। তার মধ্যে একটি স্লোগান হচ্ছে এরকম: হোয়াইল ইউ আর পেইং মোর ফর গ্রোসারিজ, ডাকফোর্ড ওয়াজ ইউজিং ইউর মানি টু বাই হিমসেলফ $28.9 million প্রাইভেট জেট। ডাকফোর্ড একটি প্রাইভেট জেট কিনেছিলেন গত এপ্রিল মাসের দিকে, সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তারপর সেটি তিনি ফেরত দিয়েছেনও বলেছেন, এবং তাতে ট্যাক্স পেয়ারের কী পরিমাণ খরচ হয়েছে সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, আমিও ভিডিও করেছি সেটি নিয়ে। সো লিবারেল পার্টি ঠিক সেই জায়গাটাকে, সেই ইস্যুটাকে একটা বিলবোর্ডে, ডিজিটাল বিলবোর্ডে স্লোগান হিসাবে রেখে যেখানে কনজারভেটিভ পার্টির ইলেকশন হচ্ছিল সেখানে তারা দাঁড়িয়েছিল। আরেকটা ছিল সেখানে, ডাকফোর্ড ডাজ নট কেয়ার অ্যাবাউট স্কারবোরো। অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড স্কারবোরোকে নিয়ে একেবারেই ভাবেন না, স্কারবোরোকে তিনি একদমই পাত্তা দেন না, এরকম একটি বক্তব্য যারা সেদিন ভোট দিতে সেখানে গেছেন তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে ডাকফোর্ড। এখন অন্টারিও লিবারেল পার্টি। এখন প্রশ্ন হচ্ছে যে অন্টারিও লিবারেল পার্টির নমিনেশন ইলেকশন যখন চলে, সেখানে কিন্তু কনজারভেটিভ পার্টির কেউ কিংবা এনডিপির কেউ সেখানে এন্টি লিবারেল পার্টি ক্যাম্পেইন করতে যায়নি। তাহলে অন্টারিও লিবারেল পার্টি অন্টারিও পিসির এই নমিনেশন ভোট যেখানে হচ্ছে সেখানে তারা ক্যাম্পেইন করতে আসলো কেন? এটা কি একটা শয়তানি না? অবশ্যই শয়তানি। যাই হোক, যখন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলা হলো, তারা প্রথমটায় ওখান থেকে সরে যাবে না এরকম একটা ভাব নিয়েছিল। যখন তারা বললো যে ওকে ফাইন, আমরা তাহলে পুলিশ ডাকবো, তখন তারা আস্তে করে সেখান থেকে সরে গেছে। কিন্তু সরে গেলেও যেই জায়গাটায় কনজারভেটিভ পার্টির ভোট হচ্ছিল তার চারপাশে তারা ট্রাকটাকে ঘুরিয়েছে এবং তাদের এই ডিজিটাল সাইনটা সেখানে দেখাচ্ছিল তারা। সো এই একটা কাজ, তার মানে হচ্ছে যে অন্টারিও লিবারেল পার্টির, মানে কনজারভেটিভ পার্টি তার প্রার্থী ঠিক করবে, ঠিক সেই সময় থেকেই অন্টারিও লিবারেল পার্টির মধ্যে এক ধরনের একটা পালপিটিশন শুরু হয়ে গেছে। পালপিটিশন শুরু হয়ে যাওয়ার কারণে তারা তখন ওখানে গিয়ে এক ধরনের একটা অ্যান্টি ক্যাম্পেইন শুরু করে দিয়েছিল। যাই হোক, শেষমেশ তো ভোট হয়েছে। ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ নির্বাচিত হয়েছেন। 9 জুলাই রাতের বেলা তার এই ঘোষণা করা হয়েছে, ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্টারিও লিবারেল পার্টি ঠিক পরের দিনই 10 তারিখ তারা জাস্ট ডক্টর এস এম নুরুল্লাহ তরুণকে লক্ষ্য করে একটা অ্যাটাক অ্যাড রিলিজ করেছে। আপনারা যারা কানাডার মেইনস্ট্রিমের রাজনীতির খোঁজখবর রাখেন, ফলো করেন, তারা জানেন যে কানাডাতে এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা যে অ্যাটাক অ্যাড, মানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে কিংবা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকে অ্যাটাক করে তারা
এরকম বিজ্ঞাপন পয়সা দিয়ে তারা বিজ্ঞাপন প্রচার করে, সেগুলো পত্রিকায় প্রচারিত হয়, সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়, টেলিভিশনে প্রচারিত হয়, সেটি নিয়মের মধ্যেই আছে। সো কিন্তু কনজারভেটিভ লিবারেল পার্টি কিন্তু কনজারভেটিভ পার্টির প্রার্থী মনোনয়ন তারা মাত্র ঘোষণা করেছে, সে ক্যাম্পেইন শুরু করবে, ততটা সময় তারা দিতে রাজি হয়নি, অপেক্ষা করেনি। তার আগেই ডক্টর এস এম নুরুল্লাহ তরুণকে অ্যাটাক করে তারা একটা অ্যাটাক অ্যাড ফেসবুকে ছেড়ে দেয় এবং সেটি স্পন্সর করে, মানে পয়সা দিয়ে স্পন্সর করে তারা সেই অ্যাডটা ছেড়ে দেয়। আপনারা নিশ্চয়ই অন্টারিও যদি লিবারেল পার্টির ওয়েবসাইটে যান কিংবা ফেসবুক পেজে যান, সেখানে হয়তো তারা এই অ্যাডটা দেখতে পাবেন। আমি আমার যারা ইউটিউবে এই আলোচনাটা শুনবেন, তারা আমার থাম্বনেইলে আমি সেই ছবিটা একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। সেইখানে তারা নুরুল্লাহ তরুণকে, ডক্টর এস এম নুরুল্লাহ তরুণকে সরাসরি বলছে যে সে হচ্ছে তার একটা ছবি এবং পিয়ারে পোলিয়েভের সঙ্গে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণের একটা ছবি দিয়ে সেখানে তারা ক্যাপশন করেছে রেকলেস কনজারভেটিভ দ্যাট, মানে স্কারবোরো নিডস একটা কোশ্চেন অফ এক্সক্লেমেশন দিয়ে দিয়েছে যে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ হচ্ছে একজন র্যাকলেস ক্যান্ডিডেট। কারণ তারা বলতে চেয়েছে যে কিছুদিন আগে তিনি ফেডারেল ইলেকশনে, মানে এবার না আগের টার্মে, তিনি ফেডারেল কনজারভেটিভের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখন আবার তিনি প্রভিন্সে ইলেকশন করতে এসছেন এবং একই সাথে সেখানে ডার্কফোর্ড বা মানে ডার্কফোর্ডের বিরুদ্ধে কিছু বক্তব্য সেখানে আছে। দর্শক, এই জায়গাটায় আমার কাছে একটু আপত্তি ঠেকেছে যে প্রথমত ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ বিজয়ী হয়েছেন মাত্র, তিনি ক্যাম্পেইন শুরু করেননি। ক্যাম্পেইন শুরু করার আগেই অন্টারিও লিবারেল পার্টি তাকে আক্রমণ করে একটা অ্যাটাক অ্যাড পয়সা দিয়ে স্পন্সর করে ফেসবুকে ছড়িয়ে দিল। কিন্তু যেই জায়গাটায় আক্রমণের জায়গা, সে তরুণ হচ্ছে র্যাকলেস। কেন র্যাকলেস? কারণ তিনি এর আগে লিবারেল পার্টির বিল ব্লেয়ারের বিপরীতে, সেই সময় বিল ব্লেয়ার ছিলেন ক্যান্ডিডেট, কনজারভেটিভ পার্টির নমিনেশন নিয়ে নুরুল্লাহ তরুণ ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই কারণে তাকে তারা র্যাকলেস বলে আক্রমণ করেছে। এখন কনজারভেটিভ পার্টি হয়তো পাল্টা অ্যাটাক যাবে অথবা যাবে না, সেটা অন্য বিষয়। কিন্তু ঠিক অন্টারিও লিবারেল পার্টি যাকে নমিনেশন দিয়েছে এই এলাকাটিতে, এই আসনে স্কারবোরো সাউথ ওয়েস্টে, আহসানুল হাফিজ কিন্তু প্রথম ক্যাম্পেইন শুরু করেছিল ফেডারেল নির্বাচনের নমিনেশন পাওয়ার জন্যই। কিন্তু যখন মার্কানি বা প্রাইম মিনিস্টারের অফিস থেকে বা ফেডারেল লিবারেল পার্টি তার কেন্দ্র থেকে ডলি বেগমকে এনডিপি থেকে ভাগিয়ে এনে নমিনেশন দিয়ে দিলেন, তখন প্রথম ফ্রাস্ট্রেটেড অবস্থায় থাকলেও তার পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে প্রভিন্সিয়াল নির্বাচনে আসেন। সো এস এম নুরুল্লাহ তরুণ যদি র্যাকলেস কনজারভেটিভ হয়, তাহলে আহসানুল হাফিজও কিন্তু র্যাকলেস লিবারেল। সো দুইজনই আসলে র্যাকলেস প্রার্থী। এখন কনজারভেটিভ পার্টি যদি ঠিক এরকম অ্যাটাক অ্যাড নিয়ে আসে কিংবা আহসানুল হাফিজকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার দিকে এগিয়ে যায়, খারাপ হয় না। কারণ অন্টারিও লিবারেল পার্টি আক্রমণটা শুরু করেছে, কনজারভেটিভ পার্টিও আক্রমণ করতে শুরু করতে পারে। এখন এই যে দুইটা পার্টির এই অবস্থান, তার মাঝখানে আবার এনডিপির প্রার্থী ফাতিমা সাবান নীরবে কন্টিনিউয়াসলি তিনি ভোট চেয়ে যাচ্ছেন মানুষের কাছে। তিনি কাউকে আক্রমণ করছেন না, শালীন ভাষায় পরিশীলিতভাবে পাবলিকের প্রবলেম নিয়ে কথা বলছেন, পাবলিকের কথা বলছেন, তিনি কি করবেন, কি করতে চান সেগুলো কথা বলছেন, সেগুলো নিয়ে তিনি ভোটের মাঠে এক জায়গা থেকে আরেক জায়গায় চষে বেড়াচ্ছেন। সো এখন আমরা এই তিনজনকে যদি পাশাপাশি রাখি, নুরুল্লাহ তরুণ কিংবা কনজারভেটিভ পার্টি এখনও আক্রমণের দিকে যায়নি, হয়তো যাবে না, বাট লিবারেল আক্রমণ শুরু করেছে। আর এনডিপি কোনো আক্রমণ, অন্য কারো দিকে আঙ্গুল না তুলে সে তার মতো করে কাজ করে যাচ্ছে। বাট এনডিপির লিডার অবশ্যই ডার্কফোর্ডের পলিসিকে আক্রমণ করছেন এবং সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত। কারণ এটি যেহেতু প্রভিন্সিয়াল লেজিসলেশনের ইলেকশন, মোর কথাবার্তা হবে পলিসি নিয়ে, নট ইন্ডিভিজুয়াল, নট মানে ক্যান্ডিডেট নিয়ে। যাই হোক, আমরা সামনের দিকগুলোতে নজর রাখবো, সামনে আর কি হয়, হয়তোবা আরও এই ধরনের অ্যাটাক অ্যাড হতে থাকবে, আরও বাড়তে থাকবে, বাট সেগুলো মানে একটা শালীনতার মধ্যে থাকবে, সেটা আমরা আশা করব। কিন্তু এই যে এত কিছু ঘটছে, এত কিছু হচ্ছে, তার মূল বিষয় হচ্ছে স্কারবোরো সাউথ ওয়েস্টের বাই ইলেকশন। সেই বাই ইলেকশনটা কখন হবে? এখন পর্যন্ত কিন্তু তার ডেট হয়নি।
এর আগে ডাকফোর্ড সময় নিচ্ছিলেন যে অন্যান্যরা প্রার্থী দিয়েছে তারা কীরকম অবস্থা, তিনি তার নিজের দলের প্রার্থী হয়তো শেষ সময় গুছাবেন, এরকম একটা ভাবনা থেকে সময় নিচ্ছিলেন। এখন তার প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এখন তার কোনো সমস্যা নেই, এখন তাকে ঘোষণা করতেই হবে। আবার যে রুলটা আছে, যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আগামী 3 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। 3 আগস্টের মধ্যে ডাকফোর্ডকে ফর্মালি ইলেকশন ঘোষণা করার জন্যে ইলেকশন কমিশনকে বলতে হবে। এবং তিনি যদি একেবারে লাস্ট ডেতেও বলেন, 3 আগস্টেও বলেন, তাহলে 3 আগস্টের মধ্যে থেকে পরবর্তী 36 দিনের মধ্যে যে কোনো বৃহস্পতিবার এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এটাই হচ্ছে নিয়ম। তিনি তার আগেও বলতে পারেন, মানে এখন তো জুলাই মাস চলছে, জুলাই মাসেও তিনি বলতে পারেন, আগস্ট একেবারে শেষ সময়টাও বলতে পারেন। তবে তিনি যেদিনই বলবেন সেদিন থেকে 36 দিনের মধ্যে যে কোনো বৃহস্পতিবার এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। দর্শক, প্রশ্ন করেছিলাম যে আপনারা তো জানেন যে 3 জন প্রার্থী এখন আপনাদের সামনে আছে, কাকে আপনারা ভোট দেবেন? নিশ্চয়ই আবারও পুরনো কথাটাই আবার বলি, আপনারা আপনাদের মতো, আপনাদের পছন্দে, আপনাদের দৃষ্টিতে যাকে যোগ্য মনে হয় তাকেই ভোট দিবেন। আমার শুধু একটাই কথা, যোগ্য দেখে, দক্ষ লোক দেখে, প্রভিন্সিয়াল পার্লামেন্টে যিনি সত্যিকার অর্থে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবেন, প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন, সেখানে আমাদের সমস্যা তুলে ধরতে পারবেন, আইন কানুন নিয়ে কথা বলতে পারবেন, এমন প্রার্থীকে ভোট দিবেন। আবেগ নয়, যুক্তি খাটিয়ে ভোট দিবেন। এবার নির্বাচনে আমার ক্যাম্পেইন কিন্তু দর্শক এটাই, আবেগ নয়, যুক্তি খাটিয়ে ভোট দিবেন, যোগ্য লোককে ভোট দিবেন। ভালো থাকবেন আপনারা সবাই।